বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন। এটা 1 নম্বর আইন। এই আইন পদ্ধতিগত আইন। এই আইনের অধ্যায় আছে 11টা, এর খণ্ড আছে 3টা। এর প্রথম খণ্ড হলো প্রাসঙ্গিক বিষয়, দ্বিতীয় খণ্ড আছে প্রমাণের বিষয়, তৃতীয় খণ্ড আছে প্রমাণের দায়িত্ব। এই আইনের ধারা আছে 1 থেকে 167 3টে ধারা বাতিল আছে। এই দ্বারা এই আইনের 2022 সালের সংশোধনী আছে ডিজিটাল। এই ডিজিটালগুলো আমরা একই সঙ্গে পড়ব। আর আমাদের ক্লাসে যদি কেউ না বোঝেন, বুঝতে কম থাকেন, পরবর্তী ফোন করবেন। এই ফোন নম্বর অনেক ভিডিওতে দেওয়া আছে, অনেক ভিডিওতে দেওয়া নেই। যার চেষ্টা আছে অবশ্যই ফোন নম্বর পাবেন এবং আমার যোগাযোগ করলে আমি আপনার বোঝানোর চেষ্টা করব। প্রথমেই শিরোনাম বলি। শিরোনাম হচ্ছে 1 ধারা সংক্ষিপ্ত শিরোনাম ও কার্যকারী সীমা ও প্রবর্তন। 1 ধারা সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারী সীমা ও প্রবর্তন। 2 নম্বর ধারা বাতিল। 3 নম্বর আছে সংজ্ঞা। 3 নম্বরের সংজ্ঞাগুলো ধারাবাহিকভাবে সাজানো, উপর নিচে করলেও সমস্যা নাই। এটা 1, 2 সংজ্ঞা মার্কিং করা নাই। এই সাক্ষ্য আইনি জিনিস সংজ্ঞা বুঝবেন না বা পড়বেন না, ভিতরে গেলে আইনের কোনো কিছুই আপনার জন্য সহজ হবে না, কঠিন থেকে কঠিনতর হবে। তাই সাক্ষ্য আইনের 3 ধারা সবাই পড়ে মুখস্থ করবেন, বুঝবেন এবং বোঝার চেষ্টা করেন, তারপরে সামনে যাবেন। তাই প্রথমে সাক্ষ্য আইনের আদালত। প্রথমে সংজ্ঞা হচ্ছে আদালত। 2 নম্বর হচ্ছে বিষয়। 2 নম্বরে হচ্ছে বিষয়। 3 নম্বর হচ্ছে প্রাসঙ্গিক। 4 নম্বর প্রাসঙ্গিক ভুল করে নাম্বার কই কেন। তারপর হচ্ছে বিসর্জ্য বিষয়। তারপর হচ্ছে বিসর্জ্য বিষয়। তারপর হচ্ছে দলিল। তারপর হচ্ছে দলিল। এর পরবর্তী সাক্ষ্য। এই সাক্ষ্য আইনের সাক্ষ্যটা সংজ্ঞা। এরা হচ্ছে মৌখিক সাক্ষ্য আছে, দালিলিক সাক্ষ্য আছে, ডিজিটাল সাক্ষ্য আছে। এই সাক্ষ্যের ভিতরে আবার সাক্ষ্য 3 প্রকার: ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এবং ডিজিটাল সাক্ষ্য। এছাড়া আছে মিথ্যা প্রমাণিত এবং অপ্রমাণিত। ডিজিটাল সাক্ষ্যগুলো কি কি? ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। তাহলে ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ ও প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। এই লোকগুলোর সংজ্ঞা। 4 ধারা আছে অনুমান করিতে পারে, অনুমান করবে, চূড়ান্ত প্রমাণ। অনুমান করবে মে প্রিজামশন, অনুমান করিবে শিয়াল প্রিজামশন। চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফ। আদালত 3 ধরনের অনুমান করতে পারে। এই অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা হয়: আইনগত অনুমান, ঘটনার অনুমান। আইনগত অনুমান সবসময় খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য, আর ঘটনার অনুমান সর্বদাই খণ্ডনযোগ্য। এরপর আসেন 5 ধারা কি আছে? বিচার্য বিষয়। আদালত কোন কোন বিষয়ে সাক্ষ্য গ্রহণ করে? বিচার কাজে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। কালকে 5 ধারা একটু আলোচনা ছিল। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় আদালত সাক্ষ্য গ্রহণ, এটা আদালতের প্রাসঙ্গিক। এই যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় আদালত সাক্ষ্য গ্রহণ করে, এইটা হলো 5 ধারা বলছে, কিন্তু এইটা প্রাসঙ্গিক। এই 5 ধারা থেকে আমরা প্রথম খণ্ডের আলোচনায় চলে আসলাম। 5 ধারা থেকে 56 ধারা, এই কথাগুলো কখন প্রাসঙ্গিক, কখন প্রাসঙ্গিক না। এখন ঘটনার সাথে যেটা মূল বিচার্য বিষয় এবং ওর সঙ্গে প্রাসঙ্গিক বিষয়, ওই 2 বিষয়ে আদালত সাক্ষ্য গ্রহণ করে। তাহলে প্রাসঙ্গিক হয়। এখন ধরেন আমি যেখানে একটা বিষয় বলি, একটা স্থানে খুন হয়েছে, খুনের আশেপাশে দাগ আছে, বটি আছে, কাছি আছে, উপস্থিত লোকজন দেখছিল, এরা ঘটনার সাথে প্রাসঙ্গিক। কিন্তু ঘটনা ঘটছে চিটাগাং, এটা হজরত দেখেছে, হজরত ওই দাগ কাছে সন্ধান দিয়েছে, কিন্তু আমি খুলনাতে সাক্ষী ডেকে বলবে না যে এই রিজাউল খুলনা আমার স্বাস্থ্য ভাই, রিজাউলের ডাই নিয়ে আসি। রিজাউল কি জানে? রিজাউল খুলনার থেকে যা চিটাগাং সাক্ষী দেবে না, এটা অপ্রাসঙ্গিক। তাহলে ওটা বিচার্য বিষয় না, প্রাসঙ্গিক বিষয় না। এই রিজাউল খুলনার সম্পূর্ণ আলাদা, অদববাদ মূল ঘটনার সাথে যা। তাহলে আদালত 2টি বিষয়ে সাক্ষ্য গ্রহণ করে: বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। এখন আসেন, এই ধারাগুলো বেশি কঠিন মঠিন নেবেন না, সহজ করে পড়বেন। আস্তে আস্তে সূচি মুখস্থ করেন হুবহু, এর সূচি মুখস্থ করে নেবেন।
এবং মানুষের সাথে আলোচনা করবেন, আর এর উদাহরণ 2টা পড়বেন। যে উদাহরণটা পড়লে আপনার ভালো লাগবে বা আপনার মাথা খুলবে, সেই উদাহরণটাই পড়বেন। ঠিক আছে? উদাহরণ অনেকগুলো প্রত্যেকটা ধারায় দেওয়া আছে, কিন্তু যেটা বেশি ভালো, যে পড়লে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন, যেভাবে প্রশ্ন আসে সেইভাবে আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আসেন যে সময়, তারপরে কি বল, এই 6 ধারা, যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেইগুলো প্রাসঙ্গিক। তাহলে যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেইগুলো প্রাসঙ্গিক। কথাটা কেমন? কঠিন নেবেন না, কারণ কঠিন মনে করলে আপনার কাছে কঠিন হবে না, সহজ। উদাহরণগুলো পড়বেন সহজ হওয়ার জন্য। আমি মূল বইটাও পড়বো, মূল বইতে কি আছে, কেন আমরা অনলাইনে বইছি, কেন মানুষ অনলাইন পড়ে, এই বোঝার পরে আপনি যখন বলতে পারবেন যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেইগুলো প্রাসঙ্গিক। যেই বিষয়গুলো যদিও বিশ্বাস্য বিষয় নয়, মানে এটা বিশ্বাস্য বিষয় নয়, অথচ যেইগুলো বিশ্বাস্য বিষয়ের সহিত এইরূপভাবে সংশ্লিষ্ট যে উভয় বিষয় একই বিষয়ের অংশ হিসাবে গণ্য হইতে পারে, মানে একই বিষয়, মানে বিশ্বাস্য বিষয়ের অংশ হিসাবেই গণ্য হইতে পারে, সেই ক্ষেত্রে উক্ত বিষয়গুলো একই সময়ে বা একই স্থানে সংগঠিত হইয়া থাকুক অথবা ভিন্ন ভিন্ন স্থানে সংগঠিত হয়ে থাকুক, প্রথমোক্ত বিষয়গুলো প্রাসঙ্গিক। তাহলে কি বলতে, যে সমস্ত ঘটনা একই কাজের অংশ বিশেষ। এখন উদাহরণ পড়লে বুঝবেন। এই যে মূল 6 ধারার হেডিং পড়লাম, বোঝেন নাই, উদাহরণ পড়লে হালকা বুঝবেন, তারপরে আমি ব্যাখ্যামূলক আলোচনা করব। এ পড়ার উদ্দেশ্য যাতে আপনারা আমি পড়ার পরে দেখলেন না বইতেও আসলে এরকম করে আছে এবং বুঝতে সহজ হবে না। এইগুলো কঠিন না, কঠিন এবং যেটা প্রশ্ন আসবে সেটা আমি আপনাদের নক করবো এবং সেটা আবারও ক্লাস নেবে, এক্সট্রা ক্লাস। এই বাচ্চা ক্লাস সাক্ষ্য নেব, সবগুলো ইম্পর্টেন্ট, তারপরে আরও ইম্পর্টেন্ট আছে, সেগুলো আবার আলাদা আপনাদের বলে আলাদা ওই ক্লাসটা আবার রেকর্ডিং করবে ইনশাল্লাহ। তাহলে 6 নম্বরের ক উদাহরণ পড়েন। 6 নম্বরের ক উদাহরণ আমি পড়ে আপনারা শোনেন। খকে প্রহার করিয়া হত্যা করিবার অপরাধে ক অভিযুক্ত হয়েছে। তাহলে খকে প্রহার করিয়া হত্যা করার অপরাধে ক অভিযুক্ত হলো, মানে ক হচ্ছে লেগে খকে প্রহার করে হত্যা করছে। প্রহারের সময় বা প্রহারের অব্যাহতির পূর্বে অথবা পরে ক খ অথবা ঘটনাস্থলে দণ্ডায়মান ব্যক্তিরা যাহাই করিয়া থাকুক, সেইগুলি যদি উক্ত প্রহারের ঘটনার সহিত এবং বিষয়ের অংশ হিসাবে বিবেচনা করা যায়, তবে সেইগুলো প্রাসঙ্গিক বিষয়। খেয়াল করেন, আমি বুঝাচ্ছি। আমি আমি হযরতকে প্রহার করছি, প্রহার করে কি করছি, হত্যা করে ফেলছি। খেয়াল করেন, এই ক্লাসের ভিতরে আমি এখান থেকে ধরেন আমরা সরাসরি বসে রয়েছি, প্রহার করলাম, হযরত হত্যা হলো। হযরত অনলাইনে আছে, সর্বোচ্চ ডিউটি করে, তো এই হত্যা করে ফেললাম। কিন্তু ঘটনা হলো হযরতের সাথে আমার দাওয়া পাল্টা দেওয়া, মারামারি হয়েছে, টাকা পয়সার বহুত কিছু লেনদেন ছিল, আমি মারি ফেলাইছি, আমার চিন্তা চেতনা। তাহলে আমি হত্যা করে ফেললাম। কিন্তু এই যে জয়নাল ভাই, কাদের উস্তাদ এবং জয়, এরা কিন্তু ঘটনাস্থলের ওই সময় দ্বারা থাকুক বা ওরা দেখেছে, কিন্তু এই ঘটনার সাথে কি আমরা জড়িত? ঘটনা হলো এখানে মূল হয়েছে কি, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু হত্যা। আমি কি করছি, আমি হযরতের প্রহার করে হত্যা করছি। তাহলে এখানে হত্যা করছে, আমি দা কাশিতে যেভাবেই করছি, অপরাধী হলে আমার ফাঁসি হবে। তাহলে এখানে প্রাসঙ্গিক বিষয় হলো দা কাশি, আর ওই যে ওর যে আঘাত করা, ওইগুলো বিচার্য বিষয়, মারা গেছে এখন বা গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে। কিন্তু এই যে জয়নাল, কাদের ওস্তাদ, এরা যে দেখেছে, এরা যে ওই সময় ছিল, উপস্থিত, ওই সময় থাকে, ওই সময় অনেক কাজ করে, এরাই দেখে ফেলার কারণে এইটা প্রাসঙ্গিক, এই ঘটনার সাথে এরা প্রাসঙ্গিক হয়ে গেল। তাহলে এই যে সাক্ষী হিসাবে নেওয়া যাবে, কারণ এটা ঘটনার সময় ওইখানে উপস্থিত ছিল, ওরা দেখে ফেলাইছে, বা ওই জিনিসটা দণ্ডায়মানরা ছিল, দেখে ফেলাইছে, তখন এটা প্রাসঙ্গিক হবে। এই সাক্ষ্য যখন জয়নালের আর জয়ের ডাকবে, কাদের উস্তাদের ডাকবে, তখন অন্যকে বলবে, ওরা তো মারামারি করে না, ওরা তো লাঠি কাছেও ছিল না, কিন্তু ওরা দেখেছে, ওরাই এর সাক্ষ্য দেবে, এটা প্রাসঙ্গিক বিষয়। বুঝছেন? জটিল নেবেন না, পত্তি এখন সহজ হয়ে যাবে, আরো রিভিশন হবে, শুনতে থাকেন। 7 নম্বর দ্বারা, যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ কারণ ও পরিণাম। যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ কারণ ও পরিণাম, এইটা আছে টেপ রেকর্ডার আছে না, তার অডিও ভিডিও, এই যখন কখনো প্রশ্ন আসে, এই কথা কিন্তু এখানে লেখা নেই, অডিও ভিডিও রেকর্ডিং এর সাক্ষ্যগত মূল্য কখন প্রাসঙ্গিক হবে, এই 7 ধারায় প্রাসঙ্গিক দেবেন। এটা লিখে রাখবেন, নোট করে রাখবেন।
এই 7 ধারা অডিও ভিডিও টেপ রেকর্ডারের সাক্ষ্যগত মূল্য আছে। আমরা এর আগে মাদকদ্রব্য আইন এছাড়াও পড়ে আসলাম কি আইন কয়েকদিন আগে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাক্ষ্যগত মূল্য টেপ রেকর্ডার পাইনি, টেপ রেকর্ডার মানে মাদকদ্রব্য পেয়েছিলাম। যাক, অধিক যাব না, কারণ এর বড় আইন। 7 দ্বারা যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ কারণ ও পরিণাম, তাহলে উপলক্ষ কারণ ও পরিণাম এনে উদাহরণ আপনারা পরে পড়ে নেন, আমি সহজ বাংলা করে বলি। আমি হচ্ছে আজকে মেলায় যাব, খেয়াল করেন, আমি মেলায় যাব, খুলনা শহরে যে বাণিজ্য মেলায়, বাণিজ্য মেলা এই আমার হলো উপলক্ষ কি বাণিজ্য মেলায় যাওয়া। খেয়াল করেন, আমি উপলক্ষ আমার বাণিজ্য মেলায় যাওয়া, কিন্তু আমি যাওয়ার সময় জয়নাল এই আমার খুলনা মেট্রোতে কর্মরত, আমার সাথে পরিচিত, আমি বললাম জয়নাল ভাই আজ মার্কেটে এই বাণিজ্য মেলায় যাচ্ছি, এই দেখেন কত টাকা পয়সা নিয়ে যাচ্ছি। জয়নাল ভাই কি উপলক্ষ কারণটা হইলো মেলায় যাবো, তাহলে এই জয়নাল ভাই এই টাকাটা দেখে ফেলাইলো, আমি দেখালাম, জয়নাল দেখতে চাই না, আমি দেখাইছি আমি মেলায় যাচ্ছি অনেক কেনাকাটা করব, এই টাকাটা দেখেন। জয়নাল এই টাকাটা দেখলো, দেখার পরে কি হলো, আমি বাণিজ্য মেলায় ঘুরতেছি ফিরতেছি, কিছু সময় পরে আমার টাকা নাই, পরিণাম কি করলো, আমার টাকা চলে গেল। তাহলে আমার কি উদ্দেশ্য ছিল, কি উপলক্ষ ছিল মেলায় যাওয়ার, হ্যাঁ, আর আমার উদ্দেশ্য ছিল মেলায় যাওয়ার, ঠিক আছে, কিন্তু আমি মাঝখানে কি কারণ করছি, আপনারা টাকা দেখাইছি, এর পরিণাম কি ঘটছে, টাকাটা চলে গেছে, ঠিক আছে, মেলায় খোয়া গেছে। তাহলে এই যে আমি আপনার টাকাটা নিলাম, আপনি দেখলেন মেলায় যাই ঘটনা ঘটলো, হয়তো আপনি নাই, কিন্তু আপনার প্রতিনিধি পাঠাইছিলেন, ঠিক আছে, এই ঘটনার সমস্ত সবকিছুই আদালতে প্রাসঙ্গিক, ঠিক আছে। এ জায়গাতে কখনো আসে না, এমসিকিউ মানে আসতে পারে না পারে, কিন্তু এগুলো না পড়লে আপনি ওদিক যে হারিয়ে যাবেন, বুঝতে পারবেন না। তাহলে যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ কারণ ও পরিণাম, ঠিক আছে, তাহলে উপলক্ষ ছিল কি আমার মেলায় যাওয়া, আমি যাওয়ার পূর্বে কি করেছিলাম, টাকাটা দেখাইছিলাম, জয়নাল ভাইতে বললাম যে জয়নাল ভাই যাচ্ছিল, আমাকে দেখাইলো যে উস্তাদ মানুষ, গুরু মানুষ, আমি এটা যাই দোয়া দরদ নিয়ে যাই, কিন্তু গুরুর মনে তো অসৎ উদ্দেশ্য ছিল, ঠিক আছে, তুমি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, তাই না, সেই গুরুরে দেখাইছেন, গুরুর উদ্দেশ্য খারাপ, তার ব্যাটসম্যান ট্যাটসম্যান নিয়ে গড়ছে, দেখ জয়নাল কোন এলাকায় দেখো টাকা মেলাগুলো আছে, ওর টাকা খোয়া যাবে, তারপরে বলবেন এখন বিচার কাজে কিভাবে কি হয়েছিল, আপনি বলেন বিচার্য বিষয় কি, জয়নাল কাছে আমার টাকা চলে গেছে, আদালতে যা বলছে, পুলিশের কাছে বলছে, আদালতে বলছে, এখন বলছে কিভাবে গেল বলেন তো, খুলে বলা বলেন, কথা আমি মেলায় যাবো, এটা জানতো তো, আমি রিজাউলের কাছে বলছিলাম, তার গুরু মানি, হ্যাঁ রিজাউলের দেখাইছিলাম, আমি মেলায় আসবো বলছিলাম, মেলা আসার পর টাকা চলে গেছে। তাহলে কি এগুলো প্রাসঙ্গিক না? তাহলে রিজাল্ট আপনি দেখছিলেন, এর পরবর্তী আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন, কেমনি কি আপনি মেলায় গেছিলেন, কেমন আপনি ঠান্ডা পান্ডা ফোন করে মেলায় পাঠাইছিলেন কিনা, এই জার্নালের ছবি দিয়েছিলেন কিনা, এই যে তখন যে বিষয়গুলো বিচার প্রাসঙ্গিক বিষয় আছে, সাক্ষী সমাদের দরকার পড়ে, ঠিক আছে না, এইরকম। তাহলে যে সমস্ত ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ কারণ এবং পরিণাম, তাহলে এই যে আপনার বিচার্য ঘটনা টাকা হারা গেছে, এর ভিতর কিন্তু আপনি আমার টাকাটা দেখাইছিলেন বা আমি আপনার দেখাইছিলাম, তখন এটা সাক্ষ্য হিসেবে আসিত না, প্রাসঙ্গিক ঘটনা আসতে পারে না। তারপরে আমি মেলায় মেলায় যা ঘটনা ঘটেছে এটাও আমি জানি, কিন্তু আমি মেলায় গেছি আপনি জানেন, এইগুলো হলো প্রাসঙ্গিক, কঠিন নেবেন না, একবার করেন প্রাসঙ্গিক, আর যেটা এর বাইরে পড়ে যায় করেন প্রাসঙ্গিক, প্রশ্ন কোনতে আসবেন সেটাও বলে দেবেন, ঠিক আছে। এখন আসেন 8 দ্বারা উদ্দেশ্য প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ, এই 7-এর উদাহরণ পড়বেন, বুঝছেন, 7-এর উদাহরণ পড়বেন, 8-এর উদাহরণ পড়বেন, না বুঝলে বলবেন, আবার কোন উদাহরণ পড়বেন সেটাও বলে দেবো, কিন্তু আজ বলবো না, কারণ আপনি একটু কষ্ট করেন, তারপরেই না বলবেন যে ভাই ওইটা পড়েন, ওই উদাহরণ পড়লে আপনি বুঝবেন, দাগ দিলেন, সব ক্লিয়ার করা যাবে না, কারণ দেখে দেখলে পড়ে না, খালি ওইটার বাড়ি চোখ না, আরে ভাই একবার রিডিং করতে তার কষ্ট লাগে না। এরপর আসেন 8 দ্বারা উদ্দেশ্য প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ, উদ্দেশ্য প্রস্তুতি, উদ্দেশ্য প্রস্তুতি কেমন, উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো আপনার এই উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ, এই আমার সেখানে ক্লাস করার আমার উদ্দেশ্য, আমার প্রস্তুতি ছিল এবং আপনাদের উদ্দেশ্য ছিল না ক্লাস করব, ঠিক আছে, উদ্দেশ্য প্রস্তুতি নিয়ে আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করেছিলাম, আমি শিক্ষক আপনারা ছাত্র, তাহলে আমার এদের উদ্দেশ্য ছিল প্রস্তুতি ছিল শিক্ষা লাভ করা, ঠিক আছে। আমি জয়নালে ফোন করে জয়নাল খাতা জমা দেন, জাহিদ ভাই খাতা জমা দেন, জাহিদ ভাই কত ফেলেন, এই যে একটা সুন্দর সম্পর্ক না, আমাদের উদ্দেশ্য প্রস্তুতি সুন্দর করে লেখাপড়া চলতেছে, কিন্তু কোনো একদিন আমি জাহিদকে খুন করে ফেলেছি, খেয়াল করেন, আমি জাহিদকে খুন করে ফেলেছি, খুন করার পরে পূর্ববর্তী আমি কিন্তু আপনার জাহিদের ফোন করছি, জয়নালে ফোন করেছি,
মেয়েদের ফোন করি, সবারই ফোন টোন করি, আপনারা আমার সাথে কথা বলেন, কিন্তু আমি সুযোগের সদ্ব্যবহার করে জাহিদকে আমি খুন করে ফেলছি। কিন্তু পূর্ববর্তী আমি জাহিদের ফোন করতাম, খেয়াল করেন, আমি জাহিদের ফোন করতাম না, জাহিদের বাড়ি যেতাম, জাহিদের মার খোঁজ নিতাম, বাবার খোঁজ নিতাম। এখন আমি আর যাইনি, আমি আর জাহিদের বাসায় যাইনি, আমি ফোনও দেয়নি। ধরেন জাহিদের বাসায় যেতাম, পাশাপাশি বাসা, জাহিদ ভাই খাতা জমা দেন, জাহিদ ভাই কোচিংয়ে আসেন, জাহিদ ভাই কি খবর, পরীক্ষার খবর কি। আর জাহিদের বউ বাচ্চা সবাই জানে যে সে শিক্ষক, তাদের উদ্দেশ্য প্রস্তুত হলে তারা লেখাপড়া করে, ঠিক আছে, শিক্ষা দান বান করে বেড়ায়। কিন্তু আমি খাতা কলম বাসিয়া যায় দেয়, কিন্তু জাহিদ যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, জাহিদ যখন ডেট, তখন আমি আর জাহিদের বাসায় যাইনি। তাহলে আমার পূর্ববর্তী যে আচরণ ছিল পরবর্তী আচরণ মিল খাইছে? মিল খায় না। আমি কিন্তু আপনাদের বাসায় যাচ্ছি, জয়নালের বাসায় যাই, কি যেন হজরতের বাসায় যাই, জয়ের বাসায় যাই, কিন্তু জাহিদের বাসায়, কারণ আমার পূর্ববর্তী আচরণ আর পরবর্তী আচরণ মিল পড়তেছে না। তো এই এই যে বিচার কার্যের সময় তখন উদ্দেশ্য প্রস্তুতি, ওদের পড়ালেখা ছিল উদ্দেশ্য, ওরা পড়াশোনা আসতো, এই প্রস্তুতি নিয়ে আসতো, পূর্ববর্তী রেজাল্ট সবার পড়াটা দৈত্যর খোঁজ খবর নিত, পরবর্তী রেজাল্ট আর যায় না। তাহলে এই ঘটনাগুলো সব আদালতে প্রাসঙ্গিক হবে। কেন ওরা একখানে সমবেত, বলেন জানাল ভাই? হ্যাঁ যাসি তো গেল, কথা ঠিক আছে না? তাহলে এই ঘটনা প্রাসঙ্গিক। তখন এই যে ওর বউ বাচ্চা বলবে, এই স্যার আসতো, কি ব্যাপার, কি ব্যাপার, আমাদের তো খোঁজখবর নেওয়ার দরকার। এই আদালতে তাহলে এই তখন তদন্তকারী কর্মকর্তা তদন্তের সময় বিষয়টা সাবজেক্ট নিয়েছে, বিচার কার্যক্রম চলবে, ডাকো কেন ডিজাল ওই সময় মারার পরে আর খোঁজখবর নিল না, গেল না, সপ্তাহ নাই, আগে যে ব্যবহার করতে খাদ্য দায়িত্ব এখন যায় না। এই যে ঘটনাগুলো তখন আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। পূর্ববর্তী আর পরবর্তী আচরণ মিল খায় না। সংজ্ঞা পড়বেন, যে কয়টা উদাহরণ আছে পড়বেন, যখন না বোঝেন বলবেন, কোন উদাহরণ পড়বেন সেটাও বলে দেবো ইনশা আল্লাহ। সহজ না? এ বেশি প্রেরণা নেবেন না, কিন্তু এ কিন্তু প্রাসঙ্গিক, ওই যে ইয়েস নো, সত্য মিথ্যার মতো হ না, সত্য মিথ্যার মতো কখন হ কখন না, মিটে গেল। তারপরে আসেন 9 নম্বর, আমার ক্লাসের যে সর্বোচ্চ যে দুইজন ছাত্র আছে, একজন জয়, একজন আছে আমার রাসূল হজরত, ঠিক আছে, জাহিদ, কাদের ওস্তাদ সহ অন্যান্যরাও আছে, যে ঢাকা হেডকোয়ার্টার গেল 70 থেকে 80% হাজির থাকে, বুঝলেন। আর ইউটিউবে আলাদের নাম তো নিতে পারি না, মাঝে মাঝে ফোন করে যে যদি ক্লাস পোস্টিং না হয়, মানে পোস্ট না করে, তখন বলে যে পোস্ট দেন, দেখার জন্য বসে রয়েছে, তারাও আছে। তা যাক, এখন হচ্ছে 9 দ্বারা আমার জয়ের জয়ের গল্প যেটা বলতে গেলাম, জয় বলছে যে এরকম 2টা করে পড়ালি তাহলে কিন্তু কভার করতে পারবেন না, তাই এইগুলো পড়াতে এরকম সময় লাগবে না। কিন্তু 1 থেকে 4 পর্যন্ত আমি আবারও একটা ক্লাস নেব, এবং সুন্দর করে ছোট করে, অত বড় ক্লাস না, 1 থেকে 4 পর্যন্ত ক্লাস নিতে কমসে কম 1.5 ঘন্টা ব্যয় গেছে আমার। কিন্তু ওই কয়টা কথাই আবার আমি 40 মিনিট করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো যদি আপনি না বোঝেন, না পারেন, এই সাক্ষ্য আইনের ভিতরে এসে ছাই খাওয়া বোঝেন না। এই দেন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বারবার বলতেছি, ওই কথা কিন্তু সংজ্ঞায় আছে, বিচার্য বিষয় বলতেছি, প্রমাণের কথা বলবো, দলিলের কথা বলবো, স্বাক্ষর কথা বলবো, ডকুমেন্ট, এরকম কয়টা ভাষা, ওই ভাষাগুলো বারবার ভিতরে আসে। ওই জন্য ওইখানে আমি সময় ব্যয় করছি, আবার স্পেশাল ক্লাস করব, কারণ আমি জানি যে ওইটা না বুঝতে আপনি সামনে আমার সাথে আগাতে পারবেন না। তাই যে এই আমার জয়ের জন্য এই ক্লাসের আয়োজন আমি 10-15 পর্যন্ত শেষ করি, যাতে ওই ক্লাসটা সহজ করতে পারি। মনে করতে হয়তো বা ছোট মানুষ তো খুব পরে মনে করতে হয়তো বা আমরা বেশি আগাতে পারবো না, না, কিছু কিছু জায়গা 2টি ধারা দিয়ে 1 ঘন্টা পড়বো, আর কিছু কিছু 10-12টা ধারা 1 ঘন্টায় পড়বো, ধারা বুঝি। এখন আসেন 9 ধারা, প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা এবং উপস্থাপন করার জন্য আবশ্যকীয় বিষয়। প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা, প্রাসঙ্গিক তো জানেন, প্রাসঙ্গিক এই যে বারবার আমি বলি, প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা উপস্থাপন করার জন্য আবশ্যকীয় ঘটনা। তপন মন্ডল ফোন ধরে, আমি তো ক্লাস পরে এই ক্লাসগুলো কাটে, কল আসে, বুঝছেন, কল আলি কল করছে। প্রাসঙ্গিক ঘটনার উপস্থাপন করার জন্য আবশ্যকীয় ঘটনা, ঠিক আছে। তাহলে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা, এই হলো যে সমস্ত ঘটনা প্রাসঙ্গিক বা যে মূল বিচার্য বিষয়, এই যে কিভাবে এই যে প্রাসঙ্গিক ঘটনারে মূল ঘটনা, মূল বিচার্য বিষয়কে আপনার প্রমাণ করে দেয়। কাটিয়ে দিচ্ছি ফোন, আবারও দিচ্ছি।
তাহলে প্রাসঙ্গিক ঘটনা কিন্তু কিভাবে ধরবেন, প্রাসঙ্গিক ঘটনা কিভাবে আপনি শনাক্ত করবেন, না বিচার্য বিষয়কে কিভাবে আপনি শনাক্ত করবেন, ওইটি প্রাসঙ্গিক ঘটনা আপনাকে সিগন্যাল দেবে যে মূল অপরাধী অমুক। আমি কিন্তু উপরে আসছি, এই জন্য আবার এখানে এসে ব্যাখ্যা করলি পরে আগুনে যাবে না। তাহলে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা, প্রাসঙ্গিক ঘটনায় যে আমরা যতটা পড়ি, এই তদন্তকারী কর্মকর্তা যখন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করবে, মূল বিচার্য বিষয় খুন, খুন তো হয়েছে জানি, একজন নামক ব্যক্তি খুন হয়ে গেছে, কিন্তু এই খুনটা কিভাবে ঘটলো, তাহলে প্রাসঙ্গিক বিষয়রা সিগন্যাল দেবে, প্রাসঙ্গিক বিষয়রা বলে দেবে যে এইভাবে এই করলে পারে এইভাবে সে খুন হয়েছে, তাকে শনাক্ত করে ফেলা যাবে। ঠিক আছে, খালি প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ আছে না, এই যে আপনি কিছুক্ষণ আগে পড়ে আলেন 5, 6, 7, 8 পড়ছেন না, কিভাবে কি পড়ছেন না, এইগুলোর যখন ব্যাখ্যা বিশ্লেষণ করবে, এই ঘটনাগুলোর যখন মূল বিচার্য বিষয়কে ধরার জন্য প্রাসঙ্গিক ঘটনার যখন ব্যাখ্যা করে কেন কিভাবে, এই প্রশ্ন করতে করতে একসময় মূল অপরাধে ধরা পড়ে যাবে। এই যে প্রাসঙ্গিক ঘটনার আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, এগুলো আদালতে প্রাসঙ্গিক। মূল কথা ঘুরে ফিরে কয়েছেন সত্য মিথ্যা, এই ঘটনা হলে আদালতে প্রাসঙ্গিক। আপনি এখন বোঝাই মিয়া প্রাসঙ্গিক বিষয় নিয়ে তো মাথা ব্যথা, বিচার্য বিষয় পড়ে রয়েছে, আরে প্রাসঙ্গিক বিষয় দেওয়া গসা মজা করলেই তো বিচার্য বিষয়টা ধরা পড়ে যাবে, বিচার্য বিষয়টা আমরা পাবো। ঠিক আছে না, আমরা অঙ্ক যতই করি কিন্তু লাস্টে তো উত্তর ছোট্ট একটা কথা, 2 হতে পারে, 0 হতে পারে, 10 হতে পারে, লসাগু দেন কত বড় না, লসাগু করতে 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 সামান্য একটা অ্যান্সার নামে গণিতের, সেই রকমই প্রাসঙ্গিক ঘোষণা ঘটতে ঘটতে প্রাসঙ্গিক ঘোষণা ব্যাখ্যা করতে করতে মূল অপরাধী শনাক্ত হয়ে যাবে। এইগুলো বলতে প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যা এবং উপস্থাপন করার জন্য আবশ্যকীয় ঘটনা, মানে ঘটনা যে আপনি কিভাবে বাই করবেন তার ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, এই যে করলেন, এও আবার কেউ বলতে পারবে না যে ভাই আপনি এ কথা করলেন কে, আদালত কেন এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে এত কথাবার্তা বলতেছে, ওইটা করলে বিচার্য বিষয় পাওয়া যায়। এই প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আদালতের প্রাসঙ্গিক। শুনতে পাচ্ছেন না? না বুঝলি কবেন, খালি কথা শুনে শেষ করবেন না, তারপরে শেষের দিক সময় দেবানে আবার যদি মনে মনে চান যে আমি অপমানিত হই, বলবো না বা আমি ভালো জানি, সমস্যা নেই, আপনি পরে ফোন করলেন দেখলাম আমি বেইজ্জতি হলাম না, আপনি বেইজ্জতি হলেন না, বা তর্কের কিছু না। আমি বলছি আইন ক্লাসে কখনো তর্কের কিছু নেই, আপনি আমারটা মানলেন না, আমি আপনারটা মানি নিলাম, মিটে গেল। পরে বইতে বসে আর দুইজনকে শুনলাম, দেখা গেলো যেটা স্যাটিসফাই সেটা মানিয়ে নিলাম। ঠিক আছে, আইন নিয়ে কেউ তর্কে যাবেন না, আমি অমুক স্যারের কাছে পড়ি, আমি অমুকের কাছে পড়ি, এটা কোনো ম্যাটার না। এখন আসেন 9 শেষ হয়ে গেল। 10 অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারী কথা বা কাজ, অভিন্ন অভিপ্রায়ে ষড়যন্ত্রকারীর কথা এবং কাজ, এইটা কি বলা হয়? ও ভুল করেছি, 9 ধারে একটা কথা আছে টিআই প্যারেড, আমরা পড়ি না, শনাক্ত করে না টিআই প্যারেড, এইটাকে টিআই প্যারেড বলে, টিআই প্যারেড বলে। হ্যাঁ, 9 কিন্তু টিআই প্যারেড, আমি ছুটি গেছিলাম, আমি আর গাইডটা এটা দেয় নাই, বাস ছেলে আইছিল, ওর সাথে সময় দিতে দিতে আসলে বই দেওয়া হয় না, কেন এত সময় পাই মাঝে মাঝে, বেশিরভাগ দিন দেখা হয় না, যাক আল্লাহ। তারপরে 10 নম্বর দ্বারা অভিন্ন অভিপ্রায় ষড়যন্ত্রকারীর কথা এবং কাজ, অভিন্ন অভিপ্রায়কারী ষড়যন্ত্র কথা কাজ দণ্ডবিধি আইনের 34 এবং দণ্ডবিধি আইনের 120-এর খ। 34 কি দেখুন, একসাথে কাজ করে একসাথে অনেক লোক অপরাধ হয় না, একসাথে দ্বারা 34 দ্বারা ব্যবহার করে, ঠিক আছে, আর 120-এর খ, তাহলে অপরাধের ষড়যন্ত্রের কথা এবং কাজ। এই 120-এর কতে কি বলছে জয় বলেন তো, 120-এর ক দণ্ডবিধি কথাটা ভুলে গেছি, অপরাধমূলক ষড়যন্ত্র। তাহলে এখানে সে কথাটা আছে অভিন্ন অভিপ্রায়কারী ষড়যন্ত্রকারী কথা এবং কাজ। তাহলে কেন যাবে, তাহলে আমি বলতেছি, এই 134 দেখবেন প্রত্যেক আইনই দেয়, কারণ আপনারা যে খুন চুরি ডাকাতি দস্যুতা করছেন এগুলো কিন্তু আলাপ আলোচনা করছিলেন, ঠিক না? এই যে দণ্ডবিধি 120-এর খ, এই সংখ্যাটা যদি আর পড়াতে যায় তাহলে ঝামেলা না? তাহলে দেখেন একটার সাথে আরেকটা জড়িত, খালি জেনারেল ডায়েরি নিয়ে বসে থাকা যাবে না, আর বিনা পড়ানোয় গ্রেপ্তার নিয়ে এই নিরস্ত্র যারা পরীক্ষা দেবেন খবরদার এইসব পড়া পড়বেন না। এই দেখেন এখন 10 দ্বারা অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারী কথা এবং কাজ, আমি যদি ভুলভাল করি জয় কি ওখান থেকে মানিয়ে নেবে? সম্ভব না। দেখেন আমি বলছি ওখান থেকে ও সিগন্যাল দিচ্ছে, এই কথাগুলো আছে, অর্থাৎ এখানে ভুলভাল করানোর সুযোগ নাই, এবং ভুল হয়তো টার্নিং মিসিং হতে পারে, মানে কথার প্রসঙ্গে ভুল হয়ে যেতে পারে, কিন্তু ভুল বলার কোনো সুযোগ নেই। তাহলে অভিন্ন অভিপ্রায় ষড়যন্ত্রকারী কথা কাজ,
এই যে 120-এর ব্যাখ্যা করব, কারণ এই ক্লাসটা কতটুকু হবে জানেন দেখে নিই। 24 মিনিট হয়েছে, 15 পর্যন্ত 16 পর্যন্ত যাবো ইনশাল্লাহ। তাহলে এই ওই যে ষড়যন্ত্রকারী যদি একটা বৈধ কাজ অবৈধ উপায়ে করে বা অবৈধ কাজ বৈধ উপায়ে করে, তাহলে কি অপরাধমূলক ষড়যন্ত্র করছে না? তার শাস্তি দণ্ডবিধি আইনে আছে না? তো এটা কখন প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক হয়? এখন আপনি দণ্ড দিয়ে সাজা দিলেন, তা না মানুষ বললে কই এগুলো তো অপ্রাসঙ্গিক, আইনিতে সব লেখা নেই, আপনি এসব অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি হয়তো মাথা কামান কেন? তখন আদালত বলবে সাক্ষ্য আইনের দশে আপনি খুঁজে দেখেন। ঠিক আছে, অপূর্ণ অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারী কথা এবং কাজ আদালতে প্রাসঙ্গিক। আপনারা যে কথাবার্তা বলছিলেন, এছাড়াও আপনারা দণ্ডবিধি আইনি পড়ছেন, মুখের কথার কারণে কিন্তু শাস্তি হয়ে যায়। জয়নাল ভাই, আপনি অমুকরে খুন করে কোন অমুক ব্যক্তিরে খুন করে আসেন। জয়নাল ভাই বললে ভাই নামাজ কালাম পড়ি, 5টা পোলাপান আছে, পারবো না। স্যার মাস্টারি যতই করেন, কিন্তু আমি যে কথাটা বলে ফেলাইছি আমার শাস্তি আছে 115 পেনাল কোডের। ঠিক আছে। আর যদি বলে জয়নাল ভাই চলেন চুরি চামারি করি, গে চাকরি বাকরি করি, সারাদিন সংসার চলে না, চুরি চামারি করি। জয়নাল ভাই কেন আমি চুরি করতে চাচ্ছি, মানে আপনি গেলে যান, এত আমার শাস্তি কত? 116 দেন। আমি কথা বলছি পার্লামেন্ট ধরেন যেই 0 পয়েন্টে বা গুলিস্তান মোড়ে দ্বারা সরকারি বক্তব্য দেওয়ার সময় বললাম কোনো পুলিশের বা কোনো বিচারকের প্রতি হুমকি দুমকি দিলাম, মারি ফেলা ভ্যান ত্যান, এইভাবে রায় দিল, পুলিশের এরকম গ্রেপ্তার করলো, হুমকি দিলাম, এ তোমার শাস্তি। বলেন এটা কত দাঁড়ায়? কেউ বলতে পারবেন? জয়, এই যে রাজনৈতিক ব্যক্তিরা বলে না, হুমকি দেন আপনারে, আপনার দেখিয়ে নেবো, আপনি এ করলেন, কেউ হুমকি দুমকি মারে না? এরকম ব্যক্তি যদি হুমকি দুমকি মারে, তাহলে তার সে কি অপরাধ করলে? সেও তো মুখে বলছে। জয় জয় পারবেন না? 189টি কি 189টি? 189টি মনে হয়, না 289? হ্যাঁ হ্যাঁ, 289 না 189, দেখছেন আমি রিভিশন করে জানাল এটাও করতে পার না, দেয়নি। দণ্ডবিধি আইনের আপনি সরকারি কর্মচারী হলেন না হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তুমি রানিং ছাত্র মিয়া, তুমি রিভিশন করো, আমি তো রিভিশন করিনি। আমি এই যে এই সাক্ষ্য আইনি কি রিভিশন করছি? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে পড়ানোর প্রশ্ন দেখেন, এখন 10-এর থেকে এইগুলো আলোচনা করলাম, তাহলে ভালো লাগলো না আপনাদের? অবশ্যই ভালো লাগবে, কারণ যদি আপনার প্রমোশন নিতে চান আর খাতা জমা দেবেন, আমি কিন্তু প্রশ্নের যে আজকের উত্তর দিয়ে দিয়েছি, এটা জয় পাঠাইছিল। দোস্ত হজরত লেখো নাই, প্রতিদিনই লেখো। খাতা 70% না 85% আমার দোস্তের কথা ভালো হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদেরও হবে। আর জয় এখন 95% অবস্থান করতেছে। তাহলে আপনার লেখার উপর আপনি পাশ ফেল আমি বলে দিতে পারবেন ইনশাল্লাহ। আপনার আমার সাথে তাহলে 10 দ্বারা অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা কাজ, তাহলে এটা 34 দ্বারার সাথে দণ্ডবিধি মিল আছে, এবং 120-120-এর খ। এই কথাবার্তা, না না না, না না না, ওটা বেআইনি। না না, এই সবার সাথে সবার মিল হয় না, মানে ওই মানে কথাটা আপনার বোঝানোর জন্য, কিন্তু এটা কখন প্রাসঙ্গিক, এইগুলোর সাথে আবার ওইগুলো উবু উঠা দেবেন না, মানে আমি বুঝাতে যা আর কি এইগুলো বললাম। ওইখানে কথা বা কাজ যদি আপনি করেন এবং বৈধ কাজ অবৈধভাবে করেন বা করার সম্ভাবনা থাকে, বা বৈধ কাজে অবৈধভাবে করছেন, সেইগুলো আপনার শাস্তি দেয়। এখন আপনি বলেন কেন দেয়? ষড়যন্ত্রকারী এটা প্রাসঙ্গিক না, ষড়যন্ত্র করছে বলে আপনি শাস্তি দেবেন? তখন আদালত বলবে না, সাক্ষ্য আইনের 10 দ্বারা আপনার ঘটনা প্রাসঙ্গিক, অথবা আপনার বিচার করে তো শাস্তির ব্যবস্থা আছেই, দণ্ডবিধির শাস্তি দিয়ে দিল। এখন আসেন 11 দ্বারা, খুব দামি দ্বারা, খুব গুরুত্বপূর্ণ দ্বারা এবং ইম্পর্টেন্ট দ্বারা, মুখস্থ করে ফেলাবেন A to Z। A to Z আমি প্রথমে রিডিং করবো, এরপরে ব্যাখ্যামূলক করে আমার ভাষায় বলবো, আমি যেভাবে মুখস্থ করছি আপনি করবেন। খেয়াল করেন, এটা কিন্তু দামি দ্বারা, 100-তে 100। এই যত 5 দ্বারার পরে 6, 7, 8, 5, 9, 10, 11, 9, 10 হলো 80%, আর 11 হলো 100-তে 100 ইম্পর্টেন্ট, এর ভিতরে কোনো ভুল নেই। যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, তাহলে যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, তাহলে যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, কথাটা কেমন ব্যাখ্যা দিচ্ছে। এর দুইটি পার্ট, 11-র 1 আর 2 সুন্দর করে মুখস্থ করবেন, নিজের মতো করে মুখস্থ করে নেবেন, বুঝে মুখস্থ করবেন, তাহলেই দেখবেন সহজ আছে। এর কিন্তু সামনের দ্বারার আরো ব্যাখ্যা আছে এই 11। আসেন, যদি সেইগুলো কোনো বিচার্য প্রাসঙ্গিক বিষয়ের সহিত অসঙ্গতিপূর্ণ হয়, সেইগুলো যদি কোনো বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের সহিত
অসঙ্গতিপূর্ণ হয়। বুঝবেন না, আমি জানি বুঝবেন না, এটা আমি বুঝতাম না, আমি রিডিং পড়তেছি, এরপর ব্যাখ্যা করবেন। 2 নম্বরে দেন কি বলছে, যদি সেইগুলি স্বয়ং বা অন্য কোনো বিষয়ের সহিত যুক্ত হইয়া কোনো বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে, এই উচ্চারণ নম্বর হয় না, অধিকভাবে সম্ভব বা অসম্ভব করিয়া তোলে। আর হুবহু মুখস্থ করবেন, পাই টু পাই লাইন মুখস্থ করবেন। এখন আসেন, যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, কিভাবে বাংলা আলোচনা করি খেয়াল করবেন। ওই উদাহরণগুলো নিচে পড়বেন, পরে পড়বেন, আর উদাহরণ পড়বো না, আপনারাও রিডিং করবেন। ধরো এটা খুনের মামলার বিচার হচ্ছে, খুন হয়েছে কোথায়? চট্টগ্রাম শহরে। খুন হয়েছে কোথায়? চট্টগ্রাম শহরে। খুনের আসামি আমি রিজব, আমি খুলনায় খুনের আসামি। খেয়াল করেন, এখন আদালত যখন বিচার কার্যক্রম চলতেছে, খুনের বিচারে আসামি বা আমি সাক্ষী, আমি ওইখানে ঘটনাস্থলে উপস্থিত দেখছি। সাক্ষী দুইভাবে হয়, একটা হলো দালিলিক সাক্ষী, একটা হলো মৌখিক সাক্ষী। মৌখিক সাক্ষী কিভাবে হবে আমরা সবাই জানেন, ওরাল এভিডেন্স, পঞ্চ ইন্দ্র দ্বারা। চিটাগাঙের ঘটনা যদি আমি খুলনায় থাকি, কখনো দেখা পঞ্চ ইন্দ্রিয় কভার করবে আমার? পঞ্চ ইন্দ্র যে সচ্ছল থাকে, এই পঞ্চ ইন্দ্র কভার করবে না চিটাগাঙের ঘটনা করে? পঞ্চ ইন্দ্র কি আবারও বলি, চোখ, কান, নাক, জিহ্বা, হাত। তাহলে চোখ, কান, নাক, জিহ্বা, হাত, এই পঞ্চ ইন্দ্র দ্বারা যখন আমি কোনো কিছু দেখবো, সেই বিষয়ে যখন আমি সাক্ষ্য দেবো, ওইটা ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য। আর দলিল দিয়ে যেটা দেবো দালিল। তাহলে চিটাগাং যে লোকটা মারা গেছে, বাংলা করে ভিতরে পাবেন সুন্দর করে লেখা, তো মারা গেছে, এখন দেন বিচার কার্যক্রম করার সময় আমার আসামি দিয়েছে। তাহলে এই ঘটনা কি, যে যদি যদি সেইগুলো কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সহিত অসঙ্গতিপূর্ণ, তাহলে ঘটনাটা খুন, বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ে খুনের বিচার হচ্ছে, ধরেন ওই খুনের বিচারে আসামি আমি। তাহলে এখন অসঙ্গতি কোথায়? আমি তো ছিলাম, আমি তো কোথায় ছিলাম? খুলনায় ছিলাম, আমি তো খুন করতে পারিনি। খুন হয়েছে 12টার সময়, হ্যাঁ 12টার সময় খুনের মামলার রেজাল্ট সব ঠিকঠাক আছে, কিন্তু আমি তো দেখা গেলো সকাল 10টার সময় খুলনাতে অবস্থান করছি। হয়তো 11টার দিক চিটাগাঙের দিকে রওনা দিছি, কিন্তু 10টায় চিটাগাঙে খুন করে খুলনা এসে এই টিকিট কাউন্টারে বসে এই টিকিট নিয়ে যাওয়া সম্ভব নয়। তার বিমানে আসিনি, বিমানতে চিটাগাঙের ল্যান্ডের ফ্লাইট নেই, রেলও আসা যায় না, সমুদ্র পথে আসার সুযোগ নেই। তাহলে এই যে অসঙ্গতিপূর্ণ হলো জিনিসটা, অসঙ্গতিপূর্ণ হলো, মিলল না। তাহলে চিটাগাঙের খুনের সাথে আমার যে জড়িত থাকার বিষয়টা মেলে না, এটা অসঙ্গতিপূর্ণ হলো না? যদি সেইগুলো কোনো বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়ের সহিত অসঙ্গতিপূর্ণ, এটা অসঙ্গতিপূর্ণ হলো, এটা মেলে না, সেইগুলো আমার আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে আমি কি বাদ যাচ্ছি? বাদ যাই। এবং 2 নম্বরে বলছে, যদি সেইগুলো স্বয়ং বা অন্য কোনো বিষয়ের সহিত যুক্ত হয়ে কোনো বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে। ঠিক আছে, এইটি বলছে এরকম অসম্ভব করে তোলে, মানে এত দূরবর্তী অবস্থান। ধরেন একটা হলো কাছে থেকে অবস্থান, সেটা বাদ গেল, এত দূরবর্তী অবস্থান। আপনি পোস্ট অফিসে যখন ওই ঘটনা ঘটেছে, ঢাকায় বসে আপনি একটা চিঠি পোস্ট করতেছিলেন, চিঠির সিল ছাপ্পর আছে না? চিঠির সিল ছাপ্পর আছে। তাহলে এই বিষয়গুলো অধিকতর সম্ভব এবং অসম্ভব করে তুলতেছে। যে এই আদালত খেয়াল করতেছে যে খুন হয়েছে, ঠিক আছে, তার নাম বলতেছেন, অমকের নাম বলতেছেন, এদের অবস্থান তো দূরবর্তী, এই দূরবর্তী থেকে আসি এবং এই কাজটা করা সম্ভব না, এবং সে সরকারি কোনো একটা অফিসই ওইটা আমি চিঠি পোস্ট করে, চিঠি পোস্টের উদাহরণটা আছে, সে চিঠি পোস্ট করতেছিল। দেখুন অনেক সময় খেলা দেখায় চলচ্চিত্র সিনেমাতে, যে খুন অমুক জায়গা হয়েছে, কিন্তু সে তো টিকিট কেটে খেলা দেখতেছে, তার খেলার ভিডিও তো ধরা পড়ে রয়েছে, অত ওই সময় সেই ঘটনাটা ঘটায়নি। এই যে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্বহীন বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে, তখন আদালতে প্রাসঙ্গিক বা ধরে নেয়। কি বলে, যে সমস্ত ঘটনা অন্য কোনো প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। এটা ভালো করে বুঝাতে পারলাম না, আরো ভালো করে বুঝাবো যেদিন বিশেষ ক্লাস নেব, 5 থেকে এই 30 পর্যন্ত নেব। আমি মনে মনে সিদ্ধান্ত যেগুলো নিচ্ছি, 1 থেকে 4 পর্যন্ত একটা বিশেষ ক্লাস, আর এই 5 থেকে 30 পর্যন্ত একটা বিশেষ ক্লাসের ভিতর এই 40 মিনিট করে সেই ক্লাসগুলো হবে, সেগুলো আবার শুনবেন। এখন আসেন আমাদের একটা উদাহরণ টানি দেই। একটা উদাহরণ আছে, কিছুটা আমলিগের সময় গাইবান্ধার একটা এমপি মারা গেছিল, খেয়াল করবেন, গাইবান্ধার একটা এমপি মারা গেছিল, ইনি এই ধারাটা ভালো জানতো। এমপিটা মারা গেলে এমপিটার মারি ফেলছিল ওই এলাকার লাঙ্গল প্রতীকের, মানে উনি সংসদ ছিল বলে মন্ত্রী ছিল,
সেনাবাহিনী চাকরি করতো। উনি কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে ইন্ডিয়াতে গেছিল। খেয়াল করবেন, বৈধ পাসপোর্ট নিয়ে উনি ইন্ডিয়াতে গেছিল। ইন্ডিয়ার থেকে অবৈধ পথে বাংলাদেশে আসছে। কিভাবে আসছে? অবৈধ পথে। উনি এই আইনটা জানে। অবৈধ পথে বাংলাদেশে আসছে, ওই আমলিকের ওই এমপিকে মারি ফেলেছিল সম্ভবত গাইবান্ধা। মারি ফেলার পরে উনি আবার অবৈধ পথে ইন্ডিয়া প্রবেশ করছে। খেয়াল করেন, অবৈধ পথে ইন্ডিয়া প্রবেশ করছে। করার পরে উনি বৈধ পথে 10-12 দিন পরে বীরের বেশে চলে আসে। তাহলে আমি দীর্ঘ সময় কোথায় থাকলাম? ইন্ডিয়াতে থাকলাম। ইন্ডিয়াতে থাকলাম না, আমি 3-4 মাস ইন্ডিয়াতে। তাহলে 3-4 মাসের ভিতরে ওর মরার 15-20 দিন পরে আমি বাংলার জমিনে আসলাম। আমি কেন অপরাধী হলাম? হ্যাঁ, আপনি অপরাধী হলেন। আপনি এই সমাজের লোক আপনার দেখছিল, আপনার ফোন নাম্বারটা কেন ছিল, কাজ শেষ হয়েছে 10 সেকেন্ড 15 সেকেন্ড একটা কথা হয়েছিল, ওই কথার জেরে খুঁজতে খুঁজতে ওই যে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে আপনি প্রাসঙ্গিক হয়ে গেছেন। আপনার এক প্রাসঙ্গিক দিয়ে কিন্তু বিচার কার্যক্রম শেষ হয় না। সামনে একটা ধারা পাবো এই সাক্ষ্য আইনের, যে ধারায় বলছে মানে এই পার্টি জিজ্ঞেস করবে যে মহামান্য আদালত, আপনি যে একজন সাক্ষী সাক্ষ্য নিয়ে আমার রায় ঘোষণা দিলেন সঠিক করেননি। আদালত তখন উত্তর করবে। আদালত কিন্তু উত্তর করে, উত্তর এরকম করবে, দেখেন ওই সাক্ষীর সাক্ষ্যতে আপনার রায় ঘোষণা করা হয়নি, ও ছাড়াও অন্যান্য সাক্ষীর সাক্ষ্যর উপর ভিত্তি করে আপনার দণ্ড প্রদান করা হয়েছে বা আপনাকে খালাস দেওয়া হয়েছে। তখন ওই প্রশ্নের উত্তর শেষ, ওখানে জায়গায় শেষ। কিন্তু ওই জন্যই ওই যে একটার উপর উনি নির্ভর করেছিল যে আমি তো ইন্ডিয়াতে ছিলাম, কিন্তু না, যে ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে আপনি এই বাংলার জমিনে ছিলেন, আপনার ফোন ব্যবহার আছে, আপনি বাংলার লোকে আপনাকে দেখেছিল। তাহলে আপনি ওই শাক দিয়ে মাছ দেখতে যাবেন, ওই মাছ বাড়া পড়বে একসময়। ঠিক আছে? এই যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, এটা ভালো করে মুখস্থ করবেন। এর এই 1-2 কলাম ভালো করে মুখস্থ করবেন, একেবারে পাই টু পাই কয়েকবার লিখবেন। বারবার যারা লেখাপড়া করে আইন পরীক্ষা দিয়ে 11 ধারা ধরবেন, ব্যাখ্যা করবেন। সামনের বার আমি আরো সুন্দর করে বলবেন ইনশাল্লাহ। এখন আসেন 12 ধারায়। 12 ধারায় ক্ষতিপূরণের মামলা, যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে সেইগুলো প্রাসঙ্গিক। ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে সেইগুলো যখন আদালতে প্রাসঙ্গিক হয়। এখন আসেন একবার রিভিশন দলিল, এই যে এদিকে যে এই ইসি দ্বারা আছে ক্ষতিপূরণের কথা, দলিলের বিষয়গুলো মানে 53-54 ধারা, আমি দেখে নিই, দেখে আসলে পরে ভালো হয়। এই যে 55 ধারা আছে ক্ষতিপূরণ নির্ণয়ের চরিত্রের গুরুত্ব, ঠিক আছে। আর ক্ষতিপূরণ যদি সম্পত্তির উপর হয়, দেওয়ানি মামলায় কথিত আচরণ চরিত্র প্রাসঙ্গিক। ক্ষতিপূরণ যাকে আমি ভালো করে ব্যাখ্যা দিচ্ছি। ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণ করিতে সহায়তা করে সেগুলো আদালতে প্রাসঙ্গিক। এখন আসেন ক্ষতিপূরণ, এই জায়গা জমি অনিষ্ট হয় না, মামলায় ক্ষতিপূরণ হয় না, মানানি হয় না। ওই দণ্ডবিধানের 11 ধারা আছে, নারী ও শিশুরা আছে 17 ধারায়। আপনার ক্ষতিপূরণ হয় না, মান সম্মানে ক্ষতি হয় না, মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দায়ের। এখন হচ্ছে কি আপনার জমির ফসল পুড়িয়ে গেছে, ক্ষতিপূরণ। এখন দেখেন আপনার যে জমি অনিষ্ট, আমরা দণ্ডবিধানের 425 অনিষ্ট করে দিলাম, সম্পত্তি ক্ষতিসাধন পুরায় ফেলা দেয়। তাই এই ক্ষতিপূরণ হলে আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে আদালতের নির্দেশ দেবে, তখন আদালতের বললে যে জমির ফসল পুড়িয়ে গেছে, আপনি এ বিষয়ে নাক গলান, কিসে কোথায় পালেন, এর ক্ষতিপূরণ দিতে হবে, এটা অপ্রাসঙ্গিক, পুড়িয়ে গেছে শেষ, ঝামেলা শেষ, আমার জেল টেল দেন না। এই ক্ষতিপূরণ মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে, যে আমি জয়নাল ভাইয়ের গেরে কতটুকু গের বা মাছ বা ফসলের কতটুকু ক্ষতি করছি, এই যে আপনারা ক্ষতি হয়েছে না, এই কত টাকার ক্ষতি হয়েছে, এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারবে আদালত। এরা আদালতে প্রাসঙ্গিক, কঠিন নেবেন না, এটা আদালতে প্রাসঙ্গিক। অনেকে বলতে পারে আদালত কিভাবে নির্ধারণ করে, আদালতের দাম টাম জানো, ওরা তো চাকরি বাকরি করে, সে আদালত কিভাবে জানলো না জানলো অত দূর যাবেন না। আইন পড়ে এএসআই র্যাঙ্ক পাওয়ার দরকার, তারা করে বললে আইনি র্যাঙ্ক হয় না। তাহলে ক্ষতিপূরণ মামলা, ক্ষতিপূরণের জন্য মামলা করছেন, এই ক্ষতিপূরণ কিসের হয়? টাকা পয়সা, অর্থ, মান সম্মানের ক্ষতিপূরণও আছে। মান সম্মানের ক্ষতিপূরণের জন্য ওই ক্ষতিপূরণ কিরা করবে, ক্ষতিপূরণ কতটুকু হয় এর পরিমাণ নির্ধারণ করবে আদালত। এটা আদালতের প্রাসঙ্গিক হয়। এখন আমাদের যে স্যারের কাছে পড়ছিলাম তার একটা উদাহরণ দেই। ধরেন আমার বিরুদ্ধে অনেক লোক অনেক পচা কথা বলে, খারাপ কথা বলে, এখন আমি আদালতে ক্ষতিপূরণ দাবি করলাম, তা আমার মতো লোকগুলো দিন মজুরি, তো দিন মজুরি ক্ষতিপূরণ কয়টা হতে পারে? 50টা 20টা হতে পারে, তাই না? আর ধরেন একজন শিল্পপতি, কোটিপতি, আমাদের বড় বড় সাহেবরা,
একজন কলেজের অধ্যক্ষ, ওর বিরুদ্ধে আমি দ্বারা প্রপাকাণ্ড ছড়ালাম, মান সম্মান ওর জুতোর মালা করবে, হ্যান ত্যান আছে না, তখন আমার বিরুদ্ধে যদি ক্ষতিপূরণ মামলা, তাহলে কি 30 টাকা সমাধান হয় ভাই? তাহলে যে আমার দুই একদিনের যে শাস্তিও দিতে পারে, বা 2-5 লাখ টাকা 1 লাখ টাকা ওর জরিমানা করো, এত বিয়াদব হয়েছে কেন রিজাউলের শাস্তির হাতা ক্ষতি পরিমাণ, কারণ আদালত আমার জন্য ক্ষতির পরিমাণ ওই 30 টাকা করবে না। যখন সম্মানী লোকের তুমি এত মান অপমান করছো, তোমার ক্ষতির পরিমাণ অনেক বেশি, 1 লাখ 2 লাখ 4 লাখ যেরকম মনে করে আদালত নির্ধারণ করবে। আমি বলতে পারবো না যে আদালত আপনি ধরলেন কেন, আদালত বলবে এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা এটা আদালতে প্রাসঙ্গিক আছে। আমরা আইন পড়তেছি 5 থেকে 56 ধারার মধ্যে কখন প্রাসঙ্গিক কখন প্রাসঙ্গিক না। তাহলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা, ক্ষতিপূরণের মামলায় যে সমস্ত ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সহায়তা করে সেইগুলো প্রাসঙ্গিক হবে। ক্লিয়ার? এরপর আসেন 13 ধারা। 13 ধারা বলছে যখন অধিকার এবং প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে তখন সেই সমস্ত ঘটনা প্রাসঙ্গিক। যখন অধিকার এবং প্রথা সম্পর্কে প্রশ্ন ওঠে সেইগুলো যখন আদালতে প্রাসঙ্গিক। এর একটা কথা 48 ধারা আছে, অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্ক অভিমত যখন প্রাসঙ্গিক। অধিকার এবং প্রথার অস্তিত্বর অভিমত যখন প্রাসঙ্গিক, বাধা ফেলাবেন না। এটা 48 ধারার কথা বললাম। আবার এখানে 13 ধারাটাই খালি পড়ি। যখন অধিকার এবং প্রথার প্রশ্ন ওঠে তখন সেই সমস্ত ঘটনা আদালতে প্রাসঙ্গিক। অধিকার ও প্রথাটাকে খেয়াল করেন, রিডিং করে দিয়ে মনে থাকবে না। যেখানে প্রশ্ন হইতেছে কোনো অধিকার বা প্রথার অস্তিত্ব রহিয়াছে কিনা, সেখানে নিম্নবর্ণিত বিষয়গুলো প্রাসঙ্গিক। যে কারবারের দ্বারা সংশ্লিষ্ট অধিকার বা প্রথা সৃষ্টি হয়েছে, দাবি করা হইয়াছে, সংশোধন করা হইয়াছে, স্বীকার হইয়াছে, ঘোষণা করা হয়েছে, অথবা স্বীকৃতি হইয়াছে, অথবা উহার অস্তিত্বের সহিত যাহারা অসঙ্গতিপূর্ণ। ঠিক আছে? 2 নম্বরে পড়েন, এ পড়া লাগবেন। উদাহরণটা পড়ি। প্রশ্ন হইতেছে একটি মৎস্য ক্ষেত্রে, উদাহরণটা পড়েন, একটি মৎস্য ক্ষেত্রে ক্রয়ের অধিকার আছে কিনা। একটি মৎস্য ক্ষেত্রে ক্রয়ের অধিকার আছে না কেনা, ক্ষয় এর পূর্বপুরুষ কর্তৃক উক্ত মৎস্য ক্ষেত্রের প্রাপ্তির দলিল, উক্ত মৎস্য ক্ষেত্রের প্রাপ্তি দলিল, ক্রয়ের পিতা কর্তৃক মৎস্য ক্ষেত্রটি বন্ধক দেওয়ার দলিল, ক্রয় এর পিতা কর্তৃক মৎস্য ক্ষেত্রটির পত্তন দেওয়ার দলিল, যা উক্ত বন্ধকের সহিত সামঞ্জস্যবিহীন, সে নির্দিষ্ট ক্ষেত্রে ক্রয় এর প্রতিবেশীগণ ক্রয় এর উক্ত পিতাকে অধিকার আমলে করিয়া দেয় নাই, সেইগুলো প্রাসঙ্গিক ঘটনা। মানে একটা অধিকার আদায় করতে গেছিল, বাপ দাদারা ওর পুকুর বা মাছ টাছ ঘেরের অধিকার বন্দুক দিয়ে হয়েছে, কিন্তু এই অধিকার ওরা অস্বীকার করতেছে, বা এই অধিকার করে থুয়ে যায় নাই, এরকম কেউ জানে না। তাহলে বলছে কি, যখন অধিকার এবং প্রথার প্রশ্ন ওঠে সেই সমস্ত ঘটনা যখন প্রাসঙ্গিক হয়। এই জায়গা জমি দলিল দিয়ে রাখছে, এই মাছের ঘের মের করতে গেছে, মাছের কারবার করতে গেছে মৎস্য ক্ষেত্র সম্পর্কে বা অন্যান্য জায়গা জমি, কিন্তু যখন প্রশ্ন উঠছে যে এই অধিকার ও প্রথা নিয়ে, যে এটা আমার পূর্বপুরুষের বসবাস ছিল, আমাদের ঘেরমের ছিল, আমাদের জমি ছিল, এই তোর বাপ বন্দুক হয়ে গেছে, এই সমস্ত বিষয় সম্পর্কে যখন প্রশ্ন ওঠে এগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। এখান থেকে জীবনেও প্রশ্ন আসবেন না, এমসিকিউ হবে না। এটা জটিল করলে আছে নেওয়ার দরকার নেই, কিন্তু আমাদের প্রশ্ন পূর্ববর্তী কখনো আসে না। এখন 14 ধারা দেখেন। 14 ধারা দেখেন, যেটা বেশি কঠিন লাগবেন, মাথা ঘুরেন না, আমি বলে দেবেন, যেটা আপনার পড়া লাগবে না, কোনটা পড়া লাগবে সেটাও বলে দেবেন। 14 ধারা, যেই সমস্ত ঘটনা মন এবং দেহের অবস্থা এবং দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে, যেই সমস্ত ঘটনা মন এবং দেহের অবস্থা এবং দৈহিক উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে। এইখানে কি বলছে সহজ করে বলি, আর এই পড়ে রিডিং পড়তে গেলে আর আইলো যাবে না। যে সমস্ত ঘটনা মন এবং দেহের অবস্থা এবং দৈহিক অবস্থার উপলব্ধি, এগুলো সামুদ্রিক পথে যখন জাহাজ চলে না, সমুদ্রে জাহাজ চলে না, এই জাহাজ চলার সময় জাহাজের উত্তাল ঢেউ, জাহাজের নাবিক টালমাটাল, না জানি এই জাহাজটা তলা যায়, আমি কি উত্তর দেবেন মালিকের কাছে? এই জাহাজ, এত বড় জাহাজ, কোটি কোটি টাকার মালিক মাল, আর আমি সামান্য কর্মচারী, এর জবাবদিহিতা দেওয়ার তার সুযোগ নাই। তখন তার মনে বলতেছে, মন বা তার দেহ বা শারীরিক এমন একটা অবস্থান আসছে যে এই কথাটা সে লিখে রাখতে পারে। যদি মরে যায়, ওই যে বক্সে যে দেখবে না যে এই মাল আমি ঠেকাতে পারবো না, বা এত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এই যে তিনি তার মন এবং দেহ এবং তার দেহ বলতেছে এবং শারীরিক অবস্থা
শারীরিক অবস্থা কি, মানুষের অবস্থা সবসময় একরকম থাকে না। আমি শারীরিক অবস্থা এতই খারাপ, আমি তখন এমন কিছু বলে যাব বা এমন কিছু উপলব্ধি করব, ঠিক আছে, যে এই সম্পর্কে ব্যাখ্যা বলে যাব, সেইটা পরবর্তী সময় আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। আর সে বলে গেছিল বা সে লিখে গেছিল এই ঘটনা যখন এই সমুদ্রের উতাল অনেক গভীর সাগরের ভিতরে যখন ওই জাহাজ নড়াচড়া করে তখন সেই কথাগুলো লিখেছিল যে এরকম ঘটনা ঘটতে পারে, তলা যেতে পারে, এরকম হতে পারে। তো জাহাজ তলায় নাই বা জাহাজ ডাঙায় বেরিয়েছে, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তার মন আর দেহের অবস্থা ভালো ছিল না, নাবিকের বড় ধরনের ক্ষতি হতে পারে। তখন এই যে তিনি যে লিখে ফেলেছিলেন এই ঘটনা আদালতে প্রাসঙ্গিক হবে। যে ওই সাগরের অবস্থা তো আপনাকে আমি দেখে ডাকে দেখাতে পারবো না, আমি তো সাগরের নিচে ছিলাম, সাগরের পানির সাথে বাড়ি খাচ্ছিলাম, আপনি এই সম্পর্কে জানেন না। এবং আমি যখন সুস্থ মানুষ না অসুস্থ মানুষ, আপনার সাথে আমার কথা চলাফেরা, কিন্তু আমার এমন এক অবস্থান হয়তো আপনি আপনার সাথে ওয়াদা রক্ষা করতে পারবেন না জয়নাল ভাইয়ের সাথে। তাহলে আমি কি করবো, আমার শারীরিক এবং দৈহিক অবস্থা উপলব্ধি করে আমি একটা পত্র লিখলাম যে জয়নাল ভাই আমি সঠিক সময়ে এই কাজ করতে পারবো, টাকা দিতে পারবো না। এই যে আমার দৈহিক মনের অবস্থা, হয়তো পরবর্তী আপনি আমার কাছে আসলেন দেখলেন, কিন্তু আমি হয়তো যখন সুস্থ তখন দেখেন আমি এই অবস্থায় এইভাবে এই জিনিসটা লিখে পাঠাবো, কিন্তু সে পাঠানোর সুযোগ হয় নাই। এই যে আপনার কাছে লিখলাম, এটা আদালতে প্রাসঙ্গিক। আমার মন এবং দেহ, আমার শরীর ওই সময় ওই কাজ করতেছিল, এটা নিয়েও টেনশন করেন, এটা আসবেন না। এরপরে আসেন উদাহরণ পড়বেন কিন্তু পড়া বাদ দেবেন, এগুলো সূচি একেবারে 168 না, সূচি পড়বেন 150টা করে দেবেন। এই যে সব সূচি মুখস্থ করবেন, সব মুখস্থ করে নেবেন। তারপরে আসেন পুনরাদ্বারা। কোনো কাজ আকস্মিক অথবা ইচ্ছাকৃত, এই প্রশ্নে যেই সমস্ত ঘটনা প্রভাব থাকে, খেয়াল করেন, যে সমস্ত কাজ আকস্মিক অথবা ইচ্ছাকৃত, এই প্রশ্নে যখন এই সমস্ত ঘটনা যখন প্রভাব থাকে, এই সমস্ত ঘটনা যখন, কত মিনিট আছে ক্লাস, বাবা মেলা হবে, তাও শেষ করে ফেলে আর একটা, হ্যাঁ, আর একটা 15 16 করি, শেষ করে দেয়। কিন্তু 15টার দামি দ্বারা এটা পড়বেন, এটা মুখস্থ করে পড়বেন। যে সমস্ত আকস্মিক বা ইচ্ছাকৃত সেই সমস্ত প্রাসঙ্গিক দেন। যে কাজটা আকস্মিক, আকস্মিক বলতে কি বোঝায়, ধরেন আকস্মিক আমি আমার বাড়িতে কয়েল জ্বালাই, মশার কয়েল জ্বালাইছি, মশার কয়েল দ্বারা রাত্রে ঘুমাইছি, মশার কয়েলের তো আগুন ধরে ঘর পুড়ে গেল, এটা হলো আকস্মিক, এটা হলো আকস্মিক। এই ঘরে কিন্তু বীমা করা ছিল। আমার মোটর সাইকেল থুইছি, হ্যাঁ হঠাৎ করে আমার ঘরে একটা মোটর সাইকেল ছিল, ঘর বাড়ি বউ বাসা নিয়ে শুয়েছি, ফট করে যে কোনো বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন ধরে পুড়িয়ে গেছে, এটা হলো আকস্মিক, এটা ক্ষতিপূরণ আমারে দেওয়া লাগবে, এটা প্রাসঙ্গিক। আর ইচ্ছাকৃত, এই ঘর বাড়ি বীমা করে করছি, জয়নালের কাছে কিছু টাকা পাই, হ্যাঁ, জয়নালকে কিভাবে ঘুরাবো, 2-4 লাখ টাকা পায়, আবার এই ঘর বাড়ি 5-10 হাজার টাকা কায়দা করে ঘর পুরা দেয়, হ্যাঁ, পুরা দিলে জয়নালে আমি তো পুড়িয়েই গেছি, আমার বাড়ি ঘর সব শেষ, তাই তোমার মতো জয়নালের 5 লাখ টাকা দেওয়া আমার ব্যাপারও না। কিন্তু এই কাজটা আমি ইচ্ছা করে পড়াইছি, কি করে পড়াইছি, ইচ্ছা করে, এইটা আদালতে প্রাসঙ্গিক হবে না। এবং এই কাজটা আমি পূর্বেও ঘটাইছি, এই যে আমার বাড়িতে বীমা করা ছিল ঘরের বা মোটর সাইকেলের, আমি যে পুরা দেই, নষ্ট করে ফেলাই, এই ঘটনাগুলো এরকম পূর্বে আরো দুটো ঘটাইছি। এইগুলো কি, এই আকস্মিক, কোনটা আকস্মিক আর কোনটা ইচ্ছাকৃত। তাহলে ইচ্ছাকৃত হলে আপনি কি এই ক্ষয়ক্ষতি দেবেন এবং এই ঘটনা প্রাসঙ্গিক, এটা আর আকস্মিক হলে পারে সেটার থেকে আপনি মাপ পাবেন, কারণ কাজটা তো আপনি ইচ্ছা করে করেন নাই। তাহলে আকস্মিকটা আপনি মাপ পাবেন, আর ইচ্ছাকৃত হলে পারে ওইটা প্রাসঙ্গিক, ওইটা আপনার জবাবদিহিতা করা লাগবে এবং আপনার টাকা দেওয়া লাগবে। তাহলে যাক, আমার জয় খুশি হলে আমি মেলাখানি খুশি। এবার 16 দ্বারা একটু কম পড়ি। ব্যবসার ক্ষেত্রে এই যে 15 দ্বারা সেদিন কি করবো সেদিন আবার বলবো। ব্যবসার ক্ষেত্রে কোন রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক, ব্যবসার ক্ষেত্রে যখন রীতির অস্তিত্ব প্রাসঙ্গিক, এটা কেমন সংক্ষেপে বলি, ক্লাস বড় হয়ে গেছে তো। এই যে এই ব্যবসায় যে কোরিয়ার সার্ভিস আছে না, সুন্দরবন কোরিয়ার সার্ভিস, আলম কোরিয়ার সার্ভিস আছে না, এই কোরিয়ার সার্ভিসে আমি মাল পাঠাইছি ওই হজরত চিটাগাঁয়ের কাছে, আমার দোস্তের কাছে, ঠিক আছে। তো দোস্তের কাছে ধরেন মাল যায়নি, দোস্তের কাছে মাল যায়নি, আমি এখন বয়রা বাজার শাখায় চলে গেছি খুলনায়, এই মেয়ে মাল যায় না কেন, মাল কোথায় গেছে বলেন। এখন উনি বললো কি, দেখেন আমার কাছে যত মাল আছে, হজরত রিজাল দেশেন, জাহিদ দেশে, তারপরে এই জয়নাল দেশে, সিদ্দিক ভাই দেশে, জয় দেশে, সবার লিস্ট দেখেন, প্রত্যেকের মালামাল পাঠা দিছি আমি। আমার এখান থেকে মালামাল ঢাকার উদ্দেশ্যে চলে গেছে, কিন্তু হজরত যে কেন 10-15 দিন পায় নাই, এর ব্যাখ্যা আমার জানা নেই। আমার ব্যবসার রীতিনীতিটা হচ্ছে এরকম, আমার কাছে মানুষ মাল বুঝে দিয়ে যায়, এই মালটাই বুঝে আবার আমার কোরিয়ার সার্ভিসে পৌঁছা দেয়। কারণ কোরিয়ার সার্ভিস ওখানে অধিক যা কি করো ওটা তো আর আমি জানি না,
কিন্তু সবারটাই তো গেছে 4-5 জন 10 জন, এরকমই তো আমার ব্যবসার রীতিনীতি। এটা আদালতে প্রাসঙ্গিক। এখন যে হজরত যদি না পায়, হজরতের জন্য কি আমার জেল ফাঁসি হবে না? কারণ কি? কারণ আমি তো জয়নাল পাইছে, জয় পাইছে, জাহিদ পাইছে, সিদ্দিক ভাই পাইছে, তাহলে আপনি পাল নাই। এটা আমার ব্যবসার রীতিনীতি, এইভাবেই যায়। আবার যেটা বিভিন্ন জায়গাতে মাল আসে, যার যার মাল নেই সই করি, অতএব এটা আমার ব্যবসার রীতিনীতি। আসসালামু আলাইকুম।